নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম, সেই ধারাটাকেই বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার ধ বর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল বাগধারা বা প্রবাদ প্রবচনের উপর 39 নম্বর ক্লাস। আজও বন্ধু আমি ক্যামেরায় নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। তোমরা জানো যে আমি যখন প্রবাদ প্রবচন পড়া শুরু করেছিলাম, তখন শুধু প্রবাদের মানেই ব্যাখ্যা নয়, সেই সঙ্গে প্রবাদটার উৎপত্তি কীভাবে হলো এবং সমাজে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটাকে ব্যবহার করব, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে বন্ধু আজ ধবর্ণ নির্মিত প্রথম যে প্রবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে ধনজন পরিবার কেহ নয় আপনার। অসাধারণ একটা জনপ্রিয় প্রবাদ। বুঝতেই পারছো যে এই ধন, জন এবং পরিবার কেউই তোমার নিজের নয়। আমরা সবাইকে নিজের বলি, বাটে কিন্তু কেউ আমার নিজের নয়। বিষয়টা কেমন বলো তো বন্ধু? অর্থাৎ মানে ধনী বলো, অর্থাৎ টাকা পয়সাই বলো, লোকবলই বলো, অর্থাৎ আত্মীয় স্বজনই বলো, আর স্ত্রী পুত্র পরিজন বর্গই বলো, যাহাই বলো না কেন, মানে কেউই কিন্তু তোমার নিজের নয়। কারণ মৃত্যুর পর কেউই সঙ্গে যাবে না, একাই কিন্তু তোমাকে যেতে হবে। বা যখনই সমস্যা তৈরি হবে ব্যক্তিগত, তখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কখনোই তোমার কথা কিন্তু সে মনে রাখবে না। তাই হচ্ছে পৃথিবীতে কেউ আপন নয়, তোমার আপন তুমি। জন্মের সময় তুমি একাই এসেছিলে, মৃত্যুর সময় কিন্তু তোমাকে একাই যেতে হবে। জাস্ট কদিনের লীলার সংসার, তো সেই লীলা করার জন্য তুমি এই সংসারটা করছো। পড়াচ্ছে ধনজন যৌবন জোয়ারের জল। অসাধারণ একটা কথা। তোমরা যেন ধন, টাকা পয়সা, পরিজন, আত্মীয় স্বজন এবং যৌবন, অর্থাৎ আমাদের অর্থাৎ অ্যাডাল্ট যে বয়সটা, এ সকলেই জোয়ারের জলে নিয়ে অস্থায়ী। অর্থাৎ জোয়ার হঠাৎ করে নদীতে বা সমুদ্রে এসে জল ফুলে ওঠে, হঠাৎ করে চলে যায়। এসব জিনিস হঠাৎই আসে, হঠাৎ করেই কিন্তু চলে যায়। এতে এসব নিয়ে বেশি গর্ব না করাই কিন্তু ভালো। তবে ধন থাকলেই সিধেই ভয়। ধন থাকলেই সিধেই ভয় মানে অসাধারণ একটা কথা। অর্থাৎ তোমার যদি টাকা পয়সা থাকে, তখনই কিন্তু চুরির কিন্তু ভয় থাকে। আর যদি ধন না থাকে, তাহলে তোমার কিন্তু এরকম কোনো টেনশন করে থাকবে না যে আমার ধন চুরি হতে পারে, আমার শীত কেটে ঘরে চোর ঢুকতে, এই ভয় কিন্তু থাকবে না। এটাকে উল্টো এইভাবে বলা যেতে পারে যে ন্যাংটাকে নেই বাটপাড়ের ভয়। যে ন্যাংটা, তার জামা কাপড় চুরির কিন্তু কোনো ভয় নেই, সে তো ন্যাংটা, সুতরাং তার চুরি করার কোনো প্রশ্নই কিন্তু আসতে পারে না। তারপর হচ্ছে ধন দিয়ে মন বুঝে, যৌবন দিয়ে আক্কেল বুঝে। অসাধারণ একটা বাস্তবসম্মত কথা। এই যে ধন দিয়ে, অর্থাৎ টাকা পড়ি দিয়ে মন বোঝা যায়, এবং যৌবন দান করে বলছে বিবেচনা জানিয়ে লয়। অর্থাৎ টাকা পয়সাতে বোঝে কেমন মানুষ, এবং যৌবন দিয়ে অর্থাৎ তোমার দেহটা দেওয়ার পরে আক্কেল বোঝা যায় ও আসলে কোন ধরনের। ফলে এই দুটোর মাধ্যমেই একটা মানুষ চেনা যায় সে আসলে কোন প্রকৃতির কিন্তু মানুষ। ধন নাই করি নাই নিধিরাম পোদ্দার। আমরা এটা অন্যরকমভাবে পড়েছিলাম, ঢাল নেই তরলাম নেই নিধিরাম সর্দার, এরকমভাবে আমরা আরেকটা প্রবাদ পড়েছিলাম, বলো বন্ধু। সেই ক্ষেত্রে আজ কিন্তু ধন নেই করি নেই নিধিরাম পোদ্দার। ব্যাপারটা কেমন বলতো? অর্থাৎ পোদ্দারা প্রায় পরের ধন নিয়েই কিন্তু নাড়াচাড়া করে। ধন করি না থাকলে সেই জন্য নিধিরামের পোদ্দারি করতে আটকায় না। তাই বলছে নিধিরাম পোদ্দার, যার ধন দৌলত নয় কিন্তু সে মানে পোদ্দারি করা, অর্থাৎ ওদের স্বভাবই হচ্ছে পরের ধনে কিন্তু পোদ্দারি করা, এই পোদ্দার টাইটেলধারী মানুষরা। তবে এখন বর্তমানে পোদ্দার টাইটেল দিতে যে কোনো মানুষ এটা করতে পারে। আসলে সমাজে তখন ওই শ্রেণীর মানুষের মধ্যে দেখা যেতে বলে এই প্রবাদের উৎপত্তি হয়েছে। আসলে এখন ওই শ্রেণীর মানুষ বলতে কি, যারা পরের ধনে পোদ্দারি মানে, তাদের বোঝানোর জন্যই কিন্তু এই প্রবাদের প্রচলন। তারপর ধন পরিবাদও ভালো। এই যে ধন পরিবাদও ভালো মানে অর্থাৎ ধন না থাকলে, যদি ধন আছে বলে ঘোষিত হয়, সেটা মন্দ হয় না, খারাপ হয় না। কারণ ধনী বলিয়ে লোকে সমাদর করে। আমার টাকা পয়সা নেই, অথচ যদি বলে আমি ধনী, আমাকে যদি সম্মান জানে, সেটা ভালো, তাতে অসুবিধার কি আছে, করুক না মানুষ। তারপর হচ্ছে ধন বড় না ধর্ম বড়। অসাধারণ একটা কথা। অর্থাৎ ধন অপেক্ষা ধর্মের মাহাত্ম্যই অধিক। ধন বড় না ধর্ম বড়, এটা বলতে গেলে আমরা সাধারণত ধর্মকেই মেনে নিই। ডিবেটটা তৈরি হলো, তো এই ধর্মই হচ্ছে বড় হয়ে দেখা দেয়। তারপর ধন সোহাগী মরেন কুরের জাউ খেয়ে। এই যে ধন সোহাগী মরেন কুরের জাউ খেয়ে, ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ ধনের প্রতি অত্যন্ত মমতাপরায়ণ ব্যক্তি খরচের ভয়ে ভালো খায় দেয় না। এই যে ধন সোহাগী মরেন কুরের জাউ খেয়ে, অর্থাৎ যে ধনকে ভালোবাসে অতি কৃপণ, সে না খেয়েই মরে, টাকা পয়সা সঞ্চয়ের দিকে যায় বলে। তাই অতি কৃপণ ব্যক্তি অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পড়েছে ধনীর চিন্তা ধন ধন 99 ধাক্কা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা।
অসাধারণ কথা, যে ধনির চিন্তা ধন ধন, আর 99-এর ধাক্কা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা। ব্যাপারটা কেমন বলো তো? অর্থাৎ যার যাতে অনুরাগ সে সেটাই কিন্তু চিন্তা করে, অর্থাৎ যে ধনী সে সব ধন সম্পদের চিন্তা করবে, যে 99-এর ধাক্কা মানে বয়স পাড়িয়ে গেছে, তার তো অবস্থা এখন মৃত্যুর দিকে, যোগীর চিন্তা জগন্নাথ, যে যোগী সে জগন্নাথ সম্পর্কে ভাবনা চিন্তা করবে, ফকিরের চিন্তা মক্কা, যে ফকির সে কীভাবে মক্কায় যেতে পারবে সেই ভাবনা, অর্থাৎ যে ধরনের মানুষ সে তার প্রতি ভালোবাসা কিন্তু দেখাবে। এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহৃত হয় যে এভরি অন টু হিজ টেস্ট, বলছে এভরি অন টু হিজ টেস্ট, এইভাবে ইংরেজিতে কিন্তু ব্যবহৃত হয়। তবে পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এবার চলে যাব পরবর্তী তোমার প্রবাদে, যে ধনীর মাথায় ধরো ছাতি, নির্ধনের মাথায় মারো লাথি। যে অবশ্যই এটা বাস্তবসম্মত একটা কথা, আমরা প্রত্যেকে কিন্তু ধনীকে সমাদর করি, আর যাদের ধন নাই তাকে কিন্তু অনাদর করি, অথবা বংশের মাথায় লাথি মেরে, অর্থাৎ বংশমর্যাদা বিবেচনা না করে ধন থাকলেই তাকে কিন্তু সম্মান করে, অর্থাৎ টাকাকে আমরা এখন সম্মান জানাই, বাকি অন্য জিনিসকে কিন্তু সম্মান জানাই না। এই অর্থে কিন্তু এই প্রবাদটা এখন ব্যবহৃত হচ্ছে। পরটা ধনুক ভাঙা পণ, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, বুঝতেই পারছো বন্ধু, যে ধনুক ভাঙা পণ। এই যে ধনুক ভাঙা পণটা কেমন বলো তো? অর্থাৎ রাজর্ষি জনক পণ করেছিলেন, মানে প্রতিজ্ঞা করেছিলেন যে ব্যক্তি হরধনু গুণ যোজনা করতে পারবে তার সঙ্গে কিন্তু তিনি তার কন্যা সীতাকে কিন্তু বিয়ে দেবেন। এইরূপ দৃঢ় ও ভীষণ প্রতিজ্ঞাকে সাধারণত ধনুক ভাঙা পণ বলে। ধনুক ভাঙা পণ মনে হচ্ছে কঠিন সংকল্প অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ধনের অহংকার নহে, অহংকার মনে। বিষয়টা কেমন? অর্থাৎ ধনের জন্য যে অহংকার আছে সেটা নয়, মনেই কিন্তু অহংকার জন্ম নেয়, অর্থাৎ ধনে নয়, আমাদের মনের মধ্যে কিন্তু অহংকারের জন্ম, এটাই কিন্তু সাধারণত বোঝাতে চাওয়া হয়। তারপর হচ্ছে ধনে ধন দেখে পুঁতে পুত দেখে, অসাধারণ একটা কথা। এই যে ধনে ধন দেখে মানে কি, যার ধন আছে তার আরও ধনাগম হয়, এবং যার পুত্র আছে তারই আবার পুত্র জন্মে, জলেই কিন্তু জল বাঁধে, অর্থাৎ যার যেটা আছে সেটাই হয়, প্রয়োজন নেই অথচ সেটা দরকার, যেটা প্রয়োজন সেটা কিন্তু হয় না। এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। এই প্রবাদটা ইংরেজিতে ঠিক এভাবে ব্যবহৃত হয় বন্ধু, যে ইট নেভার রেইনস বাট পিওর্স। কী বললাম? ইট নেভার রেইনস বাট পিওর্স। বলছে ধনে সুখ নয় মনে সুখ, অসাধারণ একটা বাস্তবসম্মত কথা জানো, যে এই যে সন্তে সমৃত তৃপ্তের অন্তরেই প্রকৃত সুখ, অর্থাৎ বেশিরভাগ মানুষের সুখ প্রকৃতপক্ষে অন্তরে, যদি অন্তরে সুখ না থাকে টাকা পয়সাতে কোনো লাভ নেই, প্রচুর টাকা পয়সা থাকলেও অন্তরে সুখ থাকলেও তার কোনো মূল্য নেই, অর্থাৎ যে অন্তর মন থেকে প্রকৃত সুখী সেই কিন্তু আসল সুখী। টাকা পয়সার সুখ কিন্তু সাময়িক ক্ষণিকের, এটা কিন্তু প্রকৃত সুখ নয়। তারপর হচ্ছে ধন্য রাজার পুণ্যদেশ, যদি বর্ষে মাঘের শেষ। অসাধারণ কথা, এই যে ধন্য রাজার পুণ্যদেশ, যদি বর্ষে মাঘের শেষ, ব্যাপারটা কেমন? অর্থাৎ যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয় তবে সে দেশে রাজা পুণ্যাত্মা এবং দেশও পুণ্যময়। আসলে মাঘের শেষে বৃষ্টি হলে যদি সেই সময়ে জমিতে চাষ দেওয়া যায় তবে তাতে প্রচুর শস্য জন্মে। লোকে বলে মাঘের মাটি সারের পাটি, অর্থাৎ মাঘ মাসের শেষে বৃষ্টি বলে সেটা নাকি জমির খুবই উপকার হয়। তাই কোনো দেশে যদি এরকম ঘটে তাই সেই রাজাকে পূর্ণ রাজা বলেই কিন্তু মনে করা হয়। তারপরে ধরকাছি তো ধরেই আছি, এই যে ধরকাছি তো ধরেই আছি মানে কি বলো তো? অর্থাৎ কারো আদেশ অনুসারে যদি তুমি কাজ করতে প্রবৃত্ত হও, মন না দিয়ে কেবল দায়ে পড়ার গোছে কাজে হাত দিয়ে থাকলে এই প্রবাদ প্রযুক্তি। ধরকাছি তো কাছি ধরতে বলছে ধরেই আছি, কিন্তু আমি তাতে কোনো হেল্প বা নিজের থেকে উদ্যোগী কোনো রকম কোনো সাহায্য করছি না। তাই নিজের ইচ্ছা না থাকলে অপরের কথা শুনে জোর করে যদি কাজ করতে হয় তাহলে দায়ে পড়ে সেই কাজে হাতে দিতে হয়, নামই থাকে, প্রকৃত কাজ কিন্তু সেখানে হয় না। তারপর হচ্ছে ধর্মাজ ভাগ আছে, এই যে ধর্মাজ ভাগ আছে মানে কি বলতো? অর্থাৎ তুমি প্রাণপণ করে পরিশ্রম করো, আমি সেই পরিশ্রমবদ্ধ ফলের অংশ গ্রহণ করিব। এই যে ধর্মাজ ভাগ আছে, অর্থাৎ তোমাকে মাছ ধরতে বললাম, তুমি কষ্ট করে মাছ দিলে সেই ভাগ আমাকে দিতে, অর্থাৎ একজন কষ্ট করে মানে আরেকজন সে কিন্তু ভাগিদার হয়।
ব্যাপারটা ধরলে চিচি, ছেড়ে দিলে শিঙি। ব্যাপারটা কেমন? বিষয়টা খুব সুন্দর, মানে ব্যাপারটা বুঝলেই তোমরা বুঝবে যে এমন অনেক লোক আছে যাদের কিন্তু চেপে ধরলে কাকুতি মিনতি করে, আবার ছেড়ে দিলেই তখন বাইরে গিয়ে শিঙের ন্যায় আস্ফালন করে এবং 42 লাভ ছাড়িতে থাকে। অর্থাৎ কেমন মানুষের যাদের চেপে চুপে ধরলে একটু চাপ দিলেই তারা একবারে চিচি করতে থাকে, মানে চুপসে যায়, এবারে তোমার কী বলো ছুঁচোর মতন এখন চিচি আওয়াজ করতে থাকে, কিন্তু ছেড়ে দিলে তখন শিঙির মতন তারা গর্জন করতে থাকে। অবশ্য বাহ্যাড়ম্বর ব্যক্তি সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয়। দেখুন, এই প্রবাদ প্রবচন এটা কিন্তু তোমরা বুঝতেই পারছো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 2003 সাল পর্যন্ত এটা মাধ্যমিকে পাঠ্য ছিল, 5 সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিকে পাঠ্য ছিল, বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস 11-এ কিন্তু এটা পাঠ্য আছে। এখন পিএসসি, এমএসসি, এসএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্নস্থ দেখা গেছে। তাছাড়া তুমি তোমার কথাকে যদি বাস্তবসম্মত করতে চাও, খুব সুন্দর করতে চাও, লেখাকে ক্ষুরোদার করতে চাও, বক্তব্যটা সুন্দরভাবে পরিবেশন করতে চাও, তাহলে প্রবাদ প্রবচন জানা কিন্তু একান্ত প্রয়োজন। সেদিক থেকে বলবো বন্ধু, প্রত্যেকটা প্রবাদ প্রবচনের ক্লাস মনোযোগ দিয়ে করতে, কারণ উপকারটা কিন্তু তোমারই হবে। পরটা ধরাকে সরাগান করা, খুবই জনপ্রিয় একটা প্রবাদ, তোমরা প্রত্যেকেই জানো বন্ধু। এই যে ধরাকে সরাগান করা মানে কী বলতো? অর্থাৎ অহংকারে মত্ত কাউকে গ্রাহ্য না করা। বেশি আমাদের বর্তমান সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যাই বেশি যে ধরাকে সরাগান করে, অর্থাৎ অহংকারে মেতে থেকে কাউকে পাত্তাই কিন্তু দিতে চায় না। তারপর হচ্ছে ধরি মাছ নাছুই পানি, এটাও খুব জনপ্রিয় একটা প্রবাদ। এই যে ধরি মাছ নাছুই পানি ব্যাপারটা কেমন বলতো বন্ধু? অর্থাৎ মাছ ধরবো অথচ জল ছোবো না, এটা হয় কখনো? মাছ ধরতে হলে তো জলে তোমাকে নামতেই হবে, কিন্তু তাও যদি করি তাহলে ব্যাপারটা কী হয়? অর্থাৎ যেখানে কিছুমাত্র বেগ পাইতে হয় না, এমন কৌশলে কার্যসিদ্ধি করা। অর্থাৎ ধরি মাছ নাচুই পানি মানে কি? গোপনে কার্যসিদ্ধি করা। এটা কখনো কিন্তু হয় না, কিন্তু তবু আমরা হওয়াই অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়। কেউ যদি গোপনে কোনো কাজ করে, সরাসরি সেখানে না আসে, তখন তাকে বলে ধরি মাছ নাচুই পানি। ওটা ধরে আনতে বললে বেঁধে আনে। এই ধরে আনতে বললে বেঁধে আনে মানে কি? এমন অনেক লোক আছে যারা একটু আদেশ পাইলে আদেশের অতিরিক্ত কাজও করে থাকে। অর্থাৎ তোমাকে যেটুকু বলা আছে সেইটুকু তুমি না করে আরও বেশি করছো, মানে আদেশ দিয়েছে তাহলে ক্ষমতা আমার কাছে আছে, আমি যা কিছু করতে পারি। তাহলে এই যে এক শ্রেণীর মানুষ যারা যেটুকু আদেশ দেওয়া হয় নিজে উদ্যোগ হয়ে তার থেকে অতিরিক্ত কাজ কিন্তু করে, তাদের সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর ধরেছো তো ছেড়ো না। এই যে ধরেছো তো ছেড়ো না মানে কি? অর্থাৎ যে কাজে হাত দেবে সেটা সিদ্ধ না করে ছাড়বে না। অর্থাৎ তুমি যে কাজটা করতে বসো সেটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কাজটা করে যায় কিন্তু ভালো। মাঝপথে কাজ ছেড়ে দিলে কিন্তু সেটা সমস্যারই একটা বিষয়। তারপর হচ্ছে ধরেছে তরকারি আপনার গুণ। এই যে ধরেছে তরকারি আপনার গুণ ব্যাপারটা কেমন বলো তো? এই যে ব্যাপারটা বলি তোমাদের একটা মানে বিষয়টা কী থেকে এসেছে প্রবাদটা, তাহলে তোমরা বুঝবে যে এক ব্যক্তি ওলের গুণের খ্যাতি শুনে ওলের তরকারি সে খাচ্ছিল। এর প্রথমে বেশ খেতে ভালোই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সে কুটকুট করতে আরম্ভ করলো। তখন কি হলো যে সেই ব্যক্তি তখন গম্ভীর বলল, ধরেছে তরকারি আপনার গুণ। মানে ব্যাপার, অর্থাৎ মন্দ প্রকৃতির লোক সংসর্গ বা উপদেশের গুণে ভালো কাজ করতে করতে হঠাৎ স্বীয় মানে নিজের নিজ প্রকৃতি অনুযায়ী কার্য করতে আরম্ভ করলে লোকে এই প্রবাদ ব্যবহার করতে পারে। ব্যাপারটাকে বুঝতে পারছো তো? অর্থাৎ যে খারাপ প্রকৃতির লোক সে উপদেশ শুনে ভালো কাজ করতে শুরু করলো, কিন্তু হঠাৎ যদি সে আবার খারাপ নিজের আচরণটাকে বহিঃপ্রকাশ করে তখন এটা ব্যবহার করে। অর্থাৎ ধরেছে তরকারি আপনার গুণ, অর্থাৎ ওল প্রথমে খেতে ভালো লাগছিল, হঠাৎ এবার গলা চুলকাতে লাগলো, তাহলে ওল তার নিজের যে সব চুলকানো সেটা শুরু করে দিল। অর্থাৎ মন্দ লোক প্রথমে যদি ভালো দেখায় তারপর যদি আবার মন্দ কাজ করতে শুরু করে তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ধরে বেঁধে পীড়িত মেজে ঘষে রূপ। অসাধারণ বাস্তবসম্মত একটা কথা। এই যে ধরে বেঁধে পীড়িত মেজে ঘষে রূপ মানে কি? অর্থাৎ এর কোনোটি সফল হয় না। ধরে বেঁধে পীড়িত করলে সেটা থাকে না, একসময় কেটে যাবে। ঠিক তেমন মেজে ঘষে রূপ যদি বদলা হয়, এই যে বর্তমান যুগের মেয়েরা সব ক্রিম মেখে, পাউডার মেখে, ময়দা মেখে মুখটাকে পরিষ্কার করে, ওদের যে কোনো সময় একবার কলেজে যেতে বলো তোমার এক বাটি ময়দা বেরোবে। আসলে এরা প্রকৃত অরিজিনাল চেহারাদের নয়, এরা ময়দা মাখা চেহারা। বিষয় এই জন্য বলছে ধরে বেঁধে পীড়িত আর মেজে ঘষে রূপ কোনোটাই কিন্তু সফল হয় না। কোনো একটা সময় কিন্তু সেটা বোঝা যায় যে অরিজিনাল চেহারাটা কিন্তু এদের কেমন। তারপর হচ্ছে এই যে ধরে ভদ্র ঘটানো। এই যে ধরে ভদ্র ঘটানো মানে কি? এই ধরে ভদ্র ঘটানো অর্থাৎ জবরদস্তি করে কাকে ইচ্ছার বিরুদ্ধে ভালো কাজ করানো। এসব যদি করতে যাও সেটা নিষ্ফলই হবে। তো তুমি ধরে বেঁধে যদি কোনো জিনিস করতে যাও তোমার কখনো সফল হবে? কখনোই কিন্তু সফল হবে না। হ্যাঁ, এটাকে ইংরেজিতে এই প্রবাদটা ঠিক এভাবে ব্যবহৃত হয় যে ইউ ক্যান নট মেক এ ম্যান অনেস্ট বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট। কী বললাম? ইংরেজিতে কী ব্যবহৃত হয়? ইউ ক্যান নট মেক এ ম্যান অনেস্ট বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট।
দেখো বন্ধু, যেভাবে আমি বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম বর্ণানুক্রমিক, আজ ছিল কিন্তু ধবর্ণ নির্মিত প্রথম ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচন এবং বাগধারার উপর 39 নম্বর ক্লাস। এই ধবর্ণ নির্মিত আজকে প্রথম ক্লাসে অনেক ক্লাস করতে হবে, কারণ প্রচুর জনপ্রিয় প্রবাদ এখান থেকে আছে। আজকে আর একটা প্রবাদ আলোচনা করব, সেই একটা প্রবাদ আলোচনা করে তোমাদের আজকের এটা ইতি টানবো। সেটা কি বলো তো বন্ধু, যে ধর্মপুত্র যুধিষ্ঠির। তোমরা প্রত্যেকেই জানো যে ধর্মপুত্র যুধিষ্ঠির খুবই জনপ্রিয় একটা প্রবাদ, যে ধার্মিকের উদাহরণস্থলে যুধিষ্ঠির নাম সাধারণত উল্লেখিত হয়। আবার কোনো কোনো স্থলে অতিশয় অধার্মিক ব্যক্তিকেও ব্যঙ্গ করার উদ্দেশ্যে এই প্রবাদটি ব্যবহৃত হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু এটা ব্যবহৃত হয়। ধর্মপুত্র যুধিষ্ঠির মানে হচ্ছে অধার্মিক লোকত্বে এটা ব্যবহৃত হয়। যাই হোক বন্ধু, আর একটা আলোচনা করি তোমাদের দিয়ে, তবে আজকের ক্লাসটা রেখে দেবো। সেটা হচ্ছে ধর্মের কল বাতাসেও নড়ে বা চলে। ব্যাপারটা কেমন, অর্থাৎ ধর্মের এমনই কৌশল যে পাপকর্ম যতই গোপন করো না কেন, সেটা কিছুতেই কিন্তু অপ্রকাশিত থাকে না, সে একটা না একটা সময় কিন্তু প্রকাশ পাবেই পাবে। এই জন্য বলছে ধর্মের কল কিন্তু বাতাসেও নড়ে। সংস্কৃততে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে ধর্মস্য শিক্ষা গতি, অর্থাৎ ধর্মের গতি খুবই সূক্ষ্মকে কোনোভাবেই কোনো দিক থেকে কিন্তু আটকানো যায় না। আশা করছি বন্ধু আজকে ধবর্ণ নির্মিত প্রথম ক্লাসে তোমাদের সুন্দর একটা তথ্যবহুল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা